আওয়ামী লীগের এমপি মন্ত্রী দেশে থাকা ৩০,০০০ কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ। আইনি মারপ্যাচে আসছে না বিদেশেরগুলো, লুটের অর্থ দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে ফেরানোর তাগিদ। ঈদ করতে ফেরা হলো না দেশে, ওমানে গাড়ির এসি বিস্ফোরণে প্রাণ গেল ৪ ভাইয়ের। গ্রামের বাড়ি চট্টগ্রামে শোক, মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি। ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ হাম সংক্রমণের কবলে দেশ। ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থায় অস্বাভাবিক মৃত্যুহারের কারণ বলছেন বিশেষজ্ঞ। ওয়ান স্টপ সেবা চালুর আশ্বাস। মোহাম্মদপুরের নতুন আতঙ্ক, ধাক্কা পার্টি। একদল পথচারীর সঙ্গে ধাক্কা খেয়ে জড়ায় তর্কে, আরেক দল অস্ত্র ঠেকিয়ে করে ছিনতাই। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার চেষ্টায় পুলিশ। বেজিংয়ে ট্রাম্পের ২ ঘণ্টার রুদ্ধতার বৈঠক। যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়ার আহ্বান চীনের। তাইওয়ান নিয়েও করলেন সতর্ক। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ঈদ করতে ফেরা হলো না বাংলাদেশে। ওমানে গ্যাস লিকেজ থেকে গাড়ির এসি বিস্ফোরণে প্রাণ গেল প্রবাসী ৪ ভাইয়ের। বুধবার সকালে ওমানের রাজধানী মাস্কটের মলাদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওমানে বাংলাদেশ দূতাবাস ৪ বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িতে গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান ৪ জন। মৃত্যুর খবর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বন্দারা বাজার পৌঁছালে তৈরি হয় শোকাবহ পরিবেশ। দ্রুত মরদেহ ফিরিয়ে আনার দাবি স্বজনদের। এই মুহূর্তে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। ওমানে ৪ ভাই নিহতের ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার যে লালানগর এলাকা রয়েছে, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা এখন সেই ৪ ভাইয়ের বাড়ির সামনে কিন্তু এখানে আছে এবং এই খবরটি জানাজানি হওয়ার পর যে বিষয়টি আমরা দেখছি, সাধারণ মানুষজন জানার পর এবং এলাকাবাসী যারা রয়েছে তারা খবরটি জানার পর, বিশেষ করে গণমাধ্যমে যখন খবরটি প্রচার হয়েছে কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত জানার পর, সবাই কিন্তু আসলে ছুটে আসছেন এই বাড়ির সামনে। মূলত তারা ৫ ভাই, ৫ ভাইয়ের মধ্যে ৪ ভাই কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ওমানে ছিলেন। এর মধ্যে ২ ভাই বিবাহিত এবং ২ ভাই অবিবাহিত। যে ২ ভাই অবিবাহিত ছিল তারা বিয়ে করার কথা ছিল গত ১৫ই মে, আগামী ১৫ই মে কিন্তু তাদের কিন্তু এই দেশে আসার আসলে কথা ছিল। সেক্ষেত্রে সেই বিয়ের জন্যই কিন্তু তারা মূলত গত মঙ্গলবার রাতে আসলে মুলাদা যে শহরটি রয়েছে ওমানে, সেখানে কিন্তু তারা বাজার করতে যাচ্ছিলেন। সে বিয়ের বাজার করে ফেরত আসার সময় কিন্তু গাড়ির এসির গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণের দুর্ঘটনা ঘটেছে, এমন কথা কিন্তু তারা পরিবারের সদস্যরা শুনেছেন। আবার পরিবারের সদস্যরাও দাবি করছেন এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, এর পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে। কারণ এই গ্যাস বিস্ফোরণ হয়ে বা এসির বিস্ফোরণের ঘটনা ঘটে এমন একই পরিবারের ৪ ভাইয়ের মৃত্যু হবে, সেটি কোনোভাবেই যেমন পরিবারের সদস্যরা মানতে পারছে না, তেমনি এলাকাবাসীও কিন্তু মানতে পারছেন না। তো সেক্ষেত্রে এখানে যারা সাধারণ মানুষজন রয়েছে এবং এলাকাবাসী রয়েছে বা স্বজনরা রয়েছে, তারা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকার এবং ওমান সরকার যাতে এই ঘটনাটির একটি সুষ্ঠু তদন্ত করে, কি ঘটনাটি ঘটেছে বা কি হয়েছিল সেই বিষয়টি জানার জন্য তদন্ত করারও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এবং এই ঘটনাটি জানার পর থেকে আমরা দেখছি সাধারণ মানুষজন যারা রয়েছে বা এলাকাবাসী যারা রয়েছে তাদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। ওমানে দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশের গ্রামের বাড়ির সবশেষ অবস্থা জানতে এখন সরাসরি ছিলাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। আবারও সীমান্তে ঝরল বাংলাদেশের প্রাণ। এবার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আমঝোলা সীমান্তে বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় বিএসএফ এর টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে গুলিবিদ্ধ হন খাদেমুল। তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। প্রাথমিকভাবে তদন্তের আশ্বাস দিলেও গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করেছে বিএসএফ। এ ঘটনায় বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে ডাকা হয়েছে। গত ২৫ বছরের মধ্যে হামের সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশ। ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার কারণে মৃত্যুহারও অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১৫ মার্চ থেকে দেশে মোট ৫৩,০৫৬ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭,১৫০ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময় মৃত্যু হয়েছে ৪৩২ জনের। এর মধ্যে ৬৯ জনের হামে মৃত্যু নিশ্চিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন টিকাদানে ঘাটতি, অপুষ্টি এবং
সমন্বিত প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার কারণে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। টিকাদান অব্যাহত থাকলে কয়েক সপ্তাহের মধ্যে সংক্রমণ কমবে বলে আশা প্রকাশ করেন তারা। আমাদের সম্পদও কিন্তু এত কম না যে আমরা এই টিকা কিনতে পারবো না, কিন্তু আমাদের যে ব্যবস্থাটা হচ্ছে উল্টো পিরামিড। এই ব্যবস্থা কিন্তু ওই আগের সময়ে ছিল, গণঅভ্যুত্থানের আগে, গণঅভ্যুত্থানের পরে সেটা পরিবর্তন করার তার প্রস্তাব করেছে, কার্যকরী করে নাই এই সরকার। তো তারা এখনও জানি না চিন্তা আছে কিনা। এক বছরে দুর্নীতিবাজদের দেশ বিদেশে থাকা 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আইনি আদেশ পেয়েছে দুদক। এর মধ্যে দেশে প্রায় 30,000 কোটি টাকার সম্পদ জব্দ করলেও বিদেশে থাকা সম্পদে তাদের নিয়ন্ত্রণ নেই। বিশেষজ্ঞরা বলছেন আইনি মারপ্যাচে আটকে আছে জব্দের প্রক্রিয়া। তাই দেশের সম্পদ দ্রুত রায়ের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গাজীপুরে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক সিদ্দিকীর বাগানবিলাস নামের বিশাল বাগানবাড়ি। জেলার ফাউকাল এলাকাতেও ডুপ্লেক্স ভবন সহ এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। এসব বাড়ি ছাপিয়ে রাজধানীর অভিজাত এলাকায় রয়েছে তারেক সিদ্দিকীর প্লট ও ফ্ল্যাট। বারিধারা আবাসিকের পার্ক ভ্যালিতে বিলাসবহুল ফ্ল্যাট ছাড়াও আছে বারিধারা ডিওএইচএসে 7 তলা বাড়ি। আদালতের আদেশে ইতোমধ্যে এসব সম্পদ জব্দ করেছে দুদক। অন্যদিকে গত বছরের জুনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের যুক্তরাজ্যে থাকা 1025 কোটি টাকা মূল্যের 343টি বাড়ি এবং 35 কোটি টাকা সমপরিমাণ সম্পদ ফ্রিজ করেছে সেদেশের এনসিএ। দুদকের তৎপরতার পরেই এই পদক্ষেপ নেয় ব্রিটিশ কর্তৃপক্ষ। দুদকের তথ্য মতে 2025 সালে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও সুবিধাভোগী ব্যবসায়ীদের দেশে বিদেশে প্রায় 40,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এর মধ্যে দেশে থাকা সম্পদের পরিমাণ 30,000 কোটি টাকা, আর বাকি সম্পদ রয়েছে বিদেশে। রাষ্ট্র কর্তৃক মামলায় বা অনুসন্ধানের রায় শেষ হওয়া পর্যন্ত যাতে সম্পদগুলো বেহাল না হয় সেজন্য আমাদের অবরুদ্ধকরণ করা হয়ে থাকে। তবে বিদেশে থাকা সম্পদ জব্দের ক্ষেত্রে দুদকের সফলতার রেকর্ড খুব একটা দীর্ঘ নয়। সংস্থাটির সাবেক এই মহাপরিচালক মনে করেন, কাগজে কলমে জব্দ দেখানো হলেও বাস্তবে সম্পদ ফিরিয়ে আনা বেশ কঠিন। আমাদের সময় পর্যন্ত দেখি নাই যে বাইরের দেশের কোনো সম্পদ বা অর্থ ক্রোক বা ফ্রিজ করা হয়েছে। রাষ্ট্রের ভূমিকাটা যদি হয় তাহলে আপনার এই ক্রোক ফ্রিজগুলো কার্যকর হতে পারে, কিন্তু রাষ্ট্র সেই ভূমিকা নেয় না। জাতীয় দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, কেবল জব্দ করলেই হবে না, আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরাতে হবে। যেই কয়জন জাজ আর যেই পরিমাণ মামলা, এই পরিমাণ জজ বাংলাদেশে নাই, যার জন্য মামলা হয় ঠিকই, বিচার আর হয় না। আর বিচার যখন হয় তখন আর এটার কোনো গুরুত্ব থাকে না, প্রমাণ করা যায় না যে দুর্নীতির মাধ্যমে অর্জনটাকে সে ভোগ করতে পারে নাই। ইতিমধ্যে সে যেভাবে পারে বেঁচে দেয়, অমুক করে তমুক করে, তার ভোগ করে, তার সাজাটা ইনভিজিবল হয় না। দুর্নীতিবাজদের লুট করা সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে নিতে সরকারের সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ বিশ্লেষকদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। জাবি ক্যাম্পাসে ছাত্রী ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত বহিরাগত গ্রেফতার হয়নি এখনো। প্রশাসনের সঙ্গে বৈঠকে জাকসু, নিরাপত্তা নিশ্চিত সহ আর দাবি শিক্ষার্থীদের। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের নতুন আতঙ্ক, ধাক্কা পার্টি। চক্রের কোনো সদস্য পথচারী কিংবা অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে জড়ান বাগবিতণ্ডায়। এরপর অন্য সদস্যরা অস্ত্রের মুখে সর্বস্ব লুট করে পালায়। পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। 11 মে বিকেল 5:36 রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ের 1 নম্বর গেটের প্রধান সড়ক যেন শিকারের অপেক্ষায় 4 যুবক। এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল তা। মিনিট খানেক পর অটোরিকশার গায়ে ধাক্কা খেল তাদেরই একজন। ওই রিকশায় ছিলেন এক তরুণ। ধাক্কা থেকে বাগবিতণ্ডা। আরেক যুবক এসে রিকশা সাইড করতে বাধ্য করেন। এরপর মিশনে যুক্ত হলো আরও 2 জন। রিকশায় উঠে বসে একজন চাপাতির মুখে ওই তরুণের সঙ্গে থাকা দামি ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে একে একে পালিয়ে যায় তারা। 3-4টা ছেলে ছিল, আসছে আইসা রিকশায় ছিল, এখান থেকে আইসে ওরে ধরছে, ধরে এই সাইডে আইসা একজন ফোন নিছে, নিয়ে এইদিকে গেছে, আর বাকি 3 জন এই দিক চলে গেছে।
চানমিয়া হাউজিংয়ে 4 রাস্তার মোড়ে এমন ধাক্কা বাহিনীর খপ্পরে সর্বস্ব হারাতে হচ্ছে পথচারীদের। এমন অভিনব ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। এখানে থেকে নিয়ে ওরা ওই যে মাজারের ওইদিকে নিয়ে ওইখান থেকে ছিনতাই করে নিয়ে চলে যায়। যেখানে মানুষ ঘুরতেছে দিনে দুপুরে হাজার হাজার মানুষ এখানে হচ্ছে যে এই জায়গা থেকে ওই জায়গা যাচ্ছে, ওই টাইমগুলোতে হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী চক্রকে ধাক্কা পার্টি বলছে পুলিশ। শিগগিরই চক্রের সদস্যরা আইনের আওতায় আনতে চায় পুলিশ। রিকশায় হঠাৎ সে নিজেই এসে ধাক্কা দিয়ে আবার এদেরকে বেশ লোকজন সহ নিয়ে তাদের কাছ থেকে যে টাকা পয়সা বা মোবাইল ছিনিয়ে নেওয়ার যে ঘটনাটা, এটা আমরা প্রথম দেখলাম আর কি মোহাম্মদপুর এলাকায়। তো এইটা নিয়েই আমরা কাজ করছি আর কি। আমরা আশা করছি খুব শীঘ্রই এই চক্রটা ধরে ফেলবো আর কি। মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে সড়কে টহল জোরদারের দাবি এলাকাবাসীর। মোহাম্মদপুরে একসময় তুরাগ নদীর পার কিংবা বেড়িবাঁধের আশপাশ অথবা অন্ধকার গলিতে ছিনতাইয়ের ঘটনা ঘটাতো ছিনতাইকারীরা, কিন্তু তারা এখন এতটাই বেপরোয়া হয়ে গিয়েছে যে তারা প্রকাশ্যে প্রধান সড়কে জনবহুল জায়গায় হরহামেশায় ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে, প্রতিনিয়তই পরিবর্তন করছে নানা কৌশল। এই পরিস্থিতিতে ভুক্তভোগীদের প্রশ্ন, মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আদৌ কি নিয়ন্ত্রণে আসবে? মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত বহিরাগত গ্রেফতার হয়নি এখনো। জাকসু নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে প্রশাসন। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির, সরাসরি যাচ্ছে তার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষোভকে কেন্দ্র করে বুধবার রাতব্যাপী কিন্তু আমরা দেখেছি বিক্ষোভ মিছিল, মশাল মিছিল সহ বিভিন্ন স্লোগানে পুরো ক্যাম্পাস প্রকম্পিত হয়েছে। এর পর থেকেই কিন্তু আসলে ক্যাম্পাসে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা এমনটি সকাল থেকে এখন পর্যন্ত দেখেছি এবং আমরা যে স্থানটিতে অর্থাৎ পুরাতন ফজিলাতুন্নেসা হলের পার্শ্ববর্তী যে জঙ্গলটি রয়েছে সেই স্থানটিও দেখেছি। সেখানে সেই জায়গাটিতে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গাটিতে পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়েছে। এছাড়া আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যে আসলে এই স্বল্প সিসিটিভি ক্যামেরা এবং দুর্বল যে সীমানা প্রাচীর এবং একই সঙ্গে বহিরাগতদের যে অবাধ প্রবেশ অর্থাৎ দুর্বল নিরাপত্তা ব্যবস্থা পুরো ক্যাম্পাস জুড়ে, সেই কারণেই কিন্তু তারা আসলে আগামীতেও এ ধরনের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার আশঙ্কা কিন্তু এখন পর্যন্ত মুক্ত হওয়া যাচ্ছে না, এমনটি শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা তাদের সঙ্গে কথা বলার সময় তারা যেমনটি বলেছেন যে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ ছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ের পাশে যে সীমানা প্রাচীরগুলো রয়েছে সেই সীমানা প্রাচীরগুলো তুলনামূলক নিম্ন উচ্চতার হওয়ার কারণে এবং একই সঙ্গে দুর্বল থাকার কারণে সেই জায়গাগুলো দিয়ে কিন্তু বহিরাগতরা অবাধেই প্রবেশের সুযোগ পায়, যে কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সময় সংবাদ আরও থাকছে। ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে প্রায় 90 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের পাট শিল্পে চীনের প্রযুক্তিগত সহায়তা চান তিনি। সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত দিক থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। গ্রিন টেক্সটাইল শিল্পের সবচেয়ে বিশেষায়িত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীর প্রতিনিধি দল। Right at this moment, China is our biggest trading partner. The trade gap can be covered by the influx of Chinese investment, or we are seeking Chinese innovative assistance in promoting our jute sector.
উদ্বোধনের 4 বছর পর আসছে বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল সেবায় আরোপিত 1% সারচার্জ। গ্রাহককে স্বস্তি দিতে বিদ্যমান সিম কর 300 টাকা থেকে কমানো হচ্ছে। মোবাইল অপারেটর বলছে, প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে 15 বছরে প্রথমবারের মতো কমবে করের বোঝা। প্রান্তিক পর্যায়ে সেবা বাড়াতে গ্রাহকদের ওপর আরোপিত 5% ভ্যাট শূন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের। শুভ খানের রিপোর্ট। ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপনে 2022 সালে চালু হয় পদ্মা সেতু। প্রকল্পের অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গেলে 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে 2016 সালের মার্চ থেকে মোবাইল সেবায় 1% সারচার্জ আরোপ করে সরকার। এখনও প্রতি 100 টাকায় 1 টাকা সারচার্জ দিচ্ছেন 18.5 কোটির বেশি মোবাইল সিম সংযোগধারী। এছাড়া সম্পূরক শুল্ক 20%, কার্যকরী ভ্যাট দিতে হয় 18%। প্রতিটি সিম কেনা বা রিপ্লেস করতে গুনতে হয় 300 টাকা। শুল্কের চাপে কমছে না ভয়েস কল কিংবা ইন্টারনেট খরচ। আগে 120 টাকার প্যাকেজ নিতাম, এখন আমার 230 টাকার প্যাকেজ নিতে হয়। ডাটা কিনে চালানোর মতো সামর্থ্য বর্তমানে নাই। মোবাইল অপারেটর সূত্র বলছে, গত 10 বছরে সরকারকে প্রায় 1,80,000 কোটি টাকা রাজস্ব দিয়েছে তারা, যেখানে সারচার্জে প্রায় 2,800 কোটি টাকা। সিম ট্যাক্স যেটা আছে এটা একটু যদি কমানো যায় কিনা, এবং দিস আর দি থিংস উই হ্যাভ রিকোয়েস্টেড। গভর্নমেন্ট বলছে যে আমরা এটা দেখতে পারি। এছাড়া চলতি বছরে 16,851 কোটি টাকা মূল্যের তরঙ্গ নবায়ন করতে হবে বেসরকারি 3 অপারেটরকে, যেখানে 7.5% হারে ভ্যাট দিতে হবে 1,284 কোটি টাকা। আমাদেরকে যদি এই সেম হারে স্পেকট্রাম দিয়ে যেতে হয়, তাহলে কিন্তু ভবিষ্যতের ইনভেস্টমেন্ট অনেক কমে আসবে। ব্রডব্যান্ড সেবায় 5% হারে ভ্যাট দিচ্ছেন প্রায় 1.5 কোটি গ্রাহক। এই ভ্যাটের সঙ্গে রাউটার ও নেটওয়ার্কিং পণ্য আমদানিতে কর হার শূন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের। প্রান্তিক পর্যায়ে গ্রাহক এখন যেটা 5% ভ্যাট দিচ্ছে, এটা 0%-এ নিয়ে আসা সম্ভব হয় কিনা। এদিকে টেলিকম খাতে করের বোঝা কমানোর আশ্বাস দিয়েছে সরকারও। আমাদের কনজিউমারের কাছ থেকে 38% ট্যাক্স নিচ্ছি, আবার অনেক কোম্পানির কাছ থেকে আমরা 2% নিচ্ছি, 4% নিচ্ছি। দ্যাট ইজ নট রাইট। বর্তমানে দেশে মোবাইলে সেবা দিচ্ছে 4টি অপারেটর, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে 2,500-এর বেশি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ক্লিন ঢাকা বাস্তবায়ন পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে একথা বলেন তিনি। আধুনিক এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নগর কর্তৃপক্ষের পাশাপাশি নিজ বাসার আশপাশের এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সব কর্মীকেও ক্লিন ঢাকা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান ইশরাক হোসেন। এই ঢাকা শহরে এখন নোংরা ময়লা আবর্জনা চারদিকে ছেয়ে গিয়েছে। আমরা আজকে এখানে এই কার্যক্রম করার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে একটা সচেতনতা তৈরি করা। আমাদের শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যদি নিজেরা সতর্ক না হই, তাহলে বাসযোগ্য এবং দূষণমুক্ত, পরিষ্কার এবং স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে পারবো না। গাজীপুরের টঙ্গী তুরাগ নদীতে ডুবে 2 যুবক এবং ট্রেনে কাটা পড়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাতে তুরাগ নদীতে 2 যুবকের ডুবে যাওয়ার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে ইমরান ও নোমানের মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে ঢাকা ময়মনসিংহ রেলপথের গাজীপুরের ধীরাশ্রম স্টেশনের পাশের রেল লাইনে টিকটক করছিল নাইম ও তার বন্ধু। এই সময় ট্রেন আসলেও তারা সরেননি। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হওয়ার আহ্বান জানালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে একথা বলেন শি। এ সময় তাইওয়ান নিয়েও সতর্ক করে তিনি বলেন, ওয়াশিংটন বেইজিং সম্পর্কের মাঝে তাইপে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ইস্যু। অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা উল্লেখ করে চীন যুক্তরাষ্ট্র সুন্দর ভবিষ্যৎ গড়তে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 2 ঘণ্টা রুদ্ধদ্বার আলোচনা করেন দুই নেতা। বৈঠকের শুরুতেই বৈশ্বিক পরিস্থিতিকে নতুন এক সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন শি জিনপিং। বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত প্রতিপক্ষ নয়, বরং অংশীদার হিসেবে কাজ করা। বৈঠকে তাইওয়ান প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেন শি জিনপিং। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে তাইওয়ান ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করেন তিনি। এই ইস্যু সঠিকভাবে সামাল না দিতে পারলে দুই দেশের সম্পর্ক বিপজ্জনক সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন শি। চীন যুক্তরাষ্ট্র স্থিতিশীল সম্পর্ক পুরো বিশ্বের জন্যই উপকারী। আমরা যখন সহযোগিতা করি তখন উভয় পক্ষই লাভবান হয়, আর যখন সংঘাতে জড়ায় তখন দুপক্ষকেই চড়া মূল্য দিতে হয়। আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হওয়া উচিত। অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন বেইজিং সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরো ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। বলেন, চীন যুক্তরাষ্ট্র একসঙ্গে চমৎকার ভবিষ্যৎ গড়তে যাচ্ছে। এর আগে বেইজিংয়ে পৌঁছালে গ্রেট হলে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে প্রায় 90 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ দফতর এ তথ্য জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, বুধবার প্রতিকূল আবহাওয়ার কারণে 89 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 53 জন। ক্ষতিগ্রস্ত 87টি বাড়িঘর। এর মধ্যে শুধুমাত্র ভরোহি জেলাতেই ধূলিঝড়ে মারা গেছেন অন্তত 16 জন। পাশাপাশি ফতেপুরে বৃষ্টিপাত জনিত কারণে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুদাউন, চান্দাউল ও সোনভদ্র জেলায় মৃত্যু হয়েছে আরও 8 জনের। এছাড়া ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে মারা গেছে 114টি গবাদি পশু। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 24 ঘন্টার মধ্যে আর্থিক সহায়তার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আওয়ামী লীগ এমপি মন্ত্রী দেশে থাকা 30,000 কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ। আইনি মারপ্যাচে আসছে না বিদেশেরগুলো, লুটের অর্থ দ্রুত রাষ্ট্র কোষাগারে ফেরানোর তাগিদ। ঈদ করতে ফেরা হলো না দেশে, ওমানে গাড়ির এসি বিস্ফোরণে প্রাণ গেল 4 ভাইয়ের। গ্রামের বাড়ি চট্টগ্রামে শোক, মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি। এবং 25 বছরের মধ্যে সর্বোচ্চ হাম সংক্রমণের কবলে দেশ। ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থায় অস্বাভাবিক মৃত্যুহারের কারণ বলছেন বিশেষজ্ঞ। ওয়ান স্টপ সেবা চালুর আশ্বাস। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন তারিক হাসান শিমুল। কাজল, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।